যারা ভাইরাল হয়, যা তা নিয়ে ভাইরাল হচ্ছে, এই যা তা নিয়ে ভাইরাল হয়ে সে কিন্তু আর মানুষকে মানুষ মনে করছে না, সে নিজেকে একটা কিছু মনে করে, সেলিব্রিটি মনে করে, ঠিক আছে। তখন মানুষের সাথে দুর্বিহেভ, মিসবিহেভ, বাজে বিহেভ করবে। কখনো কোনোভাবেই ভাইরাল কোনো কিছু বেশি দিন টিকে থাকে না, থাকেনি, থাকবেও না। লেগে থাকার কারণে শুধু ফেসবুক, ইউটিউব থেকে এখন লাখের উপরে টাকা পাচ্ছে ওরা। তো এটা একদিনে না, এই ফ্যান বেসটা কিন্তু আস্তে 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 তৈরি করতে হয়। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কবিতা পেজ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ফলোয়ার সংখ্যা হচ্ছে 23 লাখ। আপনারা নিশ্চয়ই অনেকেই কবিতা পেজকে ফলো করেন। সকালে ঘুম থেকে উঠে অনেকে স্ক্রল করতে গিয়ে কবিতা পেজে নিশ্চয়ই মিষ্টি কোনো একটা কবিতা আপনাদের মন ভালো করে দেয়। আর কবিতা পেজটি শুধু কবিতা নয়, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং কবিতা পেজের মাধ্যমে অনেকেই স্কিল ডেভেলপ করছে বিভিন্ন শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনায়। পাশাপাশি কবিতা পেজের আরও অনেক কাজ রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত জানবো, কবিতা পেজের স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন কবিতা পেজের নেপথ্যের কারিগর, কবিতা পেজের অ্যাডমিন নজরুল হায়দারের সঙ্গে পরিচিত হয়ে নিই এবং তার সঙ্গে আজ অনেক অনেক গল্প করব। নজরুল হায়দার, কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবিতা পেজের যে শুরুটা, কিভাবে শুরু হয়েছিল সেই শুরুর গল্পটা জানবো। তার আগে একটু ছোট্ট করে জানতে চাই, তুমি কবিতা পেজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছো, লক্ষ লক্ষ মানুষ কবিতা পেজকে ফলো করে, কবিতা পেজের মাধ্যমে সমাজে একটা ইতিবাচক একটা হাওয়া বলা যায় ছড়িয়ে পড়ছে। কেমন লাগে তোমার? এটা আসলেই খুব ভালো লাগে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। অনেক দিন থেকে আসলে কবিতা পেজ নিয়ে কাজ করে আসছি, সেই 2013 সাল থেকে। তো শুরুর যে গল্পটা, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। শুরুর গল্পটা আমি আসলে জানতাম না যে কীভাবে পেজ খুলতে হয়, একদম জানতাম না কীভাবে পেজ খুলতে হয়, কীভাবে। ওই সময়টা তো আসলে পেজে শুধু আমরা, এখন ছবি দেয়া যায়, রিয়াকশন দেওয়া যায়, তখন শুধু একটা লাইক দেওয়া যেত, ছবি দেয়া, অনেক কিছু দেওয়া যায়, অনেক ফিচার এখন। এখন তো মানুষ লাইক দেখলে খুব বিরক্ত হয় যে লাইক কেন, লাভ রিয়াকশন কেন না। তবে কত সালের কথা সেটা একটু বলবে? 2013 সালের কথা। 2013 সালের 7 ফেব্রুয়ারি 7 তারিখে হচ্ছে কবিতা পেজটার আনুষ্ঠানিকভাবে যাত্রা। তো এটা আসলে আমার কোনো প্ল্যান ছিল না একদম, এটা একটা মজার ঘটনা ছিল। ফেব্রুয়ারি 7 তারিখ, তখন আমি চট্টগ্রামে ছিলাম। আমার একটা ডায়েরি ছিল। আমি তো এমনিতেই কবিতা খুব পছন্দ করি অনেক আগে থেকেই। কবিতা এটা আমার কি বলবো, এটা আসলে বলার কিছু নেই, ভালোবাসা অন্যরকম একটা বিষয়। তো আমি এমন দিন যেত না যে আমার একটা মন খারাপ থাকলে আমি আমার ডায়েরি খুলে কবিতা পড়তাম, এমনিতে পড়তাম, আমার ভালো লাগতো। তো ওই দিন ছিল আসলে বৃষ্টি হচ্ছিল বাইরে। তো আমি যখনই নতুন কোনো কবিতা দেখতাম যে আমার পছন্দের, ভালো লাগলো কোনো কবিতা, সেটা আমি আমার ডায়েরিতে লিখে ফেলতাম। তো ওই দিন কী হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি হওয়ার কারণে আমার ডায়েরির পাতাও শেষ, আমার কাছে আর পাতা ছিল না। তো চিন্তা করলাম তাহলে এই কবিতা কার জানি কবিতা, ওইটা আমার মনে নাই যে কার কবিতা ছিল এটা। তো পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আমি ফেসবুকে এই নোটের মতো, আমার কাছে মনে হচ্ছিলো এটা ওয়ান কাইন্ড অফ নোট, যে লিখে রাখবো, পরবর্তীতে আমি পড়তে পারবো, জাস্ট এইটাই ছিল আমার মাথায়। তো আমি একটা পেজ খুলি, নাম দিই কবিতা, জাস্ট কবিতাটাই নাম। এখন অনেকে কবিতার আগে পিছিয়ে অনেক কিছু দেয়, বাংলায় নাম। তখন বাংলা ইউজ করা জাস্ট আমরা স্টার্ট করলাম ওই সময়টা 2013 সাল। এর আগে আমরা বাংলিশ লিখে টাইপ করে কমেন্ট করতাম বা স্ট্যাটাস দিতাম। আমার এখনও মনে আছে সে সময়টা করতাম কি, বাংলিশ লিখে একটা ওয়েবসাইট থাকতো, সেখানে কনভার্ট করতাম, সেটা বাংলা হতো, তারপরে আমরা সেটা পোস্ট করতাম। এরপর তো অব্র ছড়িয়ে পড়লো। হ্যাঁ, তো 13তে আমি পেজটার নাম দিলাম কবিতা। কবিতা দিয়ে তারপর আমি একটা দুইটা করে কবিতা পোস্ট করতে শুরু করলাম। পোস্ট করা ওই রকম না যে আমার প্রিয় কবিতাগুলো আমি রাখতাম, জাস্ট স্টোরেজের মতো রাখতাম। তারপর দেখি মানুষজন লাইক দিচ্ছে, একজন দুজন করে লাইক দিয়ে আস্তে আস্তে দেখি 2000-3000 মানুষ। তারপর আমি চিন্তা করলাম যে না, তাহলে আমি কেন না দিই। এরপর আমি চিন্তা করলাম যে আস্তে 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 আমি পোস্ট বাড়াই। এরপর দিনে 1টা 2টা 5টা এরকম পোস্ট দেওয়া শুরু করলাম। তখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট ছিল, ওর নাম ছিল রূপন্তী আমিন। ওকে বললাম, ও দেখি সোশ্যাল মিডিয়াতে কবিতা পছন্দ করে, ওকে বললাম, দেখি ও বললো ভাই আমিও কাজ করতে চাই এখানে। তারপর সে ওর মতো কাজ শুরু করলো, ও কবিতা দিচ্ছে। আমার বন্ধু মোর্শেদ আলম বাবু, ওকে বলি, ও টেকনিক্যাল দিকগুলো দেখে। এরপর এভাবে আস্তে আস্তে যেতে যেতে আজ পর্যন্ত এখন 23 লাখ ফলোয়ার। শুধু কবিতা পেজে ফলোয়ার হচ্ছে 23 লাখ। কবিতা গ্রুপ আছে আমাদের, ওইটাও প্রায় 9 লাখের মতো
ফলোয়ার বা কি বলে মেম্বার, কবিতা গ্রুপের মেম্বার। তো এভাবে অসম্ভাবনীয় একটা বিষয়, মানে দুর্দান্ত একটা বিষয়, এত মানুষ যে কবিতা পছন্দ করে, মানে আমার স্বপ্ন কল্পনাও ছিল না। মানে আমি চিন্তা করতাম যে তখন আমি কবিতা পছন্দ করি, এটা নিয়ে আমার কিছু ফ্রেন্ড ছিল কবিতা পড়ে, কবিতা কি এটা। একটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে অনেকের ধারণা যে কবিতা কি মানুষ শুনবে, ইভেন যারা আবৃত্তি করি, কবিতা বই কি তেমন সেল হবে? কিন্তু তুমি আসলে সেই যে প্রথাগত একটা সংকীর্ণতা, একটা জড়তা, সেটা তুমি ভেঙে দিয়েছো তোমার কাজের মধ্য দিয়ে। অবশ্যই শুধু কবিতা দাওনি, অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কৌশলী হতে হয়, কবিতা বড় কবিতা না দিয়ে ছোট ছোট ক্যাপশনে দিতে হয়, সেটা তুমি অবশ্যই বিস্তারিত বলবে। হ্যাঁ, ছোট কবিতার ব্যাপারটা হচ্ছে এখন তো সব কিছু শর্টকাট যুগটাই এরকম যাচ্ছে। তো সবাই চায় যে 2 লাইন 4 লাইন 2 লাইনের কবিতা পড়ে যেন মনটা ভালো হয়ে যায়, একটু বিষণ্ণ রাতে। আমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট আলাদা। বৃষ্টির সময় আমরা বৃষ্টির কবিতা দিই, গরম হলে গরম, রাত হলে রাত, মানে সিজন অনুযায়ী সময়ে কবিতার ধরনটা পাল্টে, সময় অনুযায়ী, মোমেন্ট অনুযায়ী। ওই মোমেন্টটাই মানুষকে ক্যাচ করে এবং মানুষ এটাকে ভালোবাসে। ওভাবেই আসলে মানুষের কাছে যাওয়া। এবং যে চমৎকার যে আমাদের কবিতা পেজ থেকে অনেক মানুষ ভাইরাল হয়েছে এ পর্যন্ত। একটা বাচ্চার কথা বলতেই হয়, নুজাইরা, এরকম অনেকে। তো এই বাচ্চাগুলা কিন্তু কবিতার জন্য যে ওদের এত মিলিয়ন ফলোয়ার, বাংলাদেশে বা ভারতে অনেক আবৃত্তি শিল্পী আছেন, অনেক বড় মাপের, অনেক বড় ধরনের, কিন্তু কারো আমি এ পর্যন্ত দেখি নাই যে 15-20 মিলিয়ন 30 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে। অবশ্যই আমাদের এটা হচ্ছে অর্গানিক। আমরা কবিতা মানুষের কাছে পৌঁছানোর জন্য কখনো জীবনে একটা পয়সাও খরচ করি নাই, কখনো কোনো বুস্ট করি নাই, একদম অর্গানিক। হ্যাঁ, তুমি তো জানোই এতগুলা মানুষের কাছে যে একটা কবিতা দেখা যাচ্ছে আবৃত্তি 15 মিলিয়ন 16 মিলিয়ন মানুষের কাছে গেছে। তো এগুলো আসলে মানে অভাবনীয়। আরেকটা মজার বিষয় বলি, তো মানুষ মনে করতো যে কবিতা দিয়ে নাকি কত কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এটা আসলে ওইরকম না। যে আমাদের কবিতা পেজের যখন 8 লাখ ফলোয়ার, তখন পর্যন্ত বাংলাদেশে মনিটাইজেশনে চালু হয়নি। যখন 8 লাখ মানুষকে নিয়ে আমরা কাজ করি তখন মনিটাইজেশনে ছিল না। তো আস্তে আস্তে মনিটাইজেশন হয় বা এই ব্যাপারগুলো হয়, কিন্তু মানুষ মনে করে যে না কি জানি হয়ে যাচ্ছে। এটা আসলে পুরোটাই প্যাশনের একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়, ভালোবাসার একটা বিষয়। আর আমাদের এখন যে মানুষগুলো স্বেচ্ছাসেবী যাদেরকে আমি বলি, প্রায় 40 জনের মতো মানুষ কাজ করে আমাদের বিভিন্ন সেগমেন্টে। কেউ কবিতা গ্রুপ দেখছে, কেউ কবিতা পেজ দেখছে, কেউ কোথাও প্রবলেম টেকনিক্যাল দিকগুলো দেখছে। মানে 30-40 জন মানুষ স্বেচ্ছাসেবী নিজেদের মতো করে কবিতাকে ভালোবেসে কাজগুলো করে যাচ্ছে। আগে অনেকে ছিল, আস্তে আস্তে কেউ আসে কেউ যায়, কারো ব্যস্ততা বাড়ে, এভাবে আসলে কাজগুলো চলতে থাকে। চমৎকার বলছিলে এবং তুমি খুব গুছিয়ে কথা বলো। তোমার জীবনটাও অনেক বেশি গোছানো এবং তুমি আসলে নিজেও এখন কন্টেন্ট বানাচ্ছো, এটা খুবই ইতিবাচক একটা বিষয়। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি ভীষণ তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আসলে আমাকে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের যে পথটা সেটা দেখিয়ে দিয়েছো। না হলে হয়তো আমি এভাবেই হয়তো মানুষের কাছে ছড়িয়ে পড়তাম না। তো তোমার মতো বন্ধু পাওয়ারও ভীষণ রকমের একটা সৌভাগ্যের একটা বিষয়। তো কবিতা পেজ তো অনেক কাজ করছে, পাশাপাশি কবিতা পেজের সামাজিক কিছু কাজও রয়েছে। বিশেষ করে যতটুকু আমি জানি, আমিও সঙ্গে ছিলাম, করোনার সময় কবিতা পেজ মানুষের পাশে দাঁড়িয়েছিল নিজের জায়গা থেকে। আর কি কি কাজ আসলে কবিতা পেজ করে যাচ্ছে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে? হ্যাঁ, আমাদের তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি অবশ্যই আছে। করোনা বা সামাজিক আমাদের রাষ্ট্রীয় যে কোনো দুর্যোগ, এই ধরনের কোনো প্রবলেম হলে তখন আমরা আমাদের মতো করে চেষ্টা করি। করোনায় আমরা 2বারে একটা ভালো অ্যামাউন্টের ফান্ড আমরা নিজেদের থেকে দিয়েছি, বা আমাদের যারা কাজ করে আমাদের সাথে ওদের থেকে নিয়ে আমরা নিজেরাই হচ্ছে ওই ফান্ডগুলো দিয়েছি। এ ধরনের আমাদের অনেক কাজ আছে যেগুলো আমরা মাঝে মাঝে করি। এগুলো ওই অর্থে আমরা ফান্ড কালেকশন করে ওইভাবে আসলে করি না, আমরা নিজেদের মতো করে করতে চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে কবিতার, যেটা তুমি বলেছিলে যে কবিতা পাবলিকেশন, আমাদের কিন্তু আলাদা একটা সেগমেন্ট। এটার মাধ্যমে বাংলাদেশে যত প্রকাশক, ম্যাক্সিমাম প্রকাশক কিন্তু কবিতার বই বের করতে চায় না। সবাই চায় যে গল্পের বই, উপন্যাস, এই বইগুলো বেশি চলে, মানে ব্যবসায়িক খ্যাতির সফলতা অনেক বেশি। কিন্তু কবিতা পাবলিকেশন থেকে আমরা মানে বেশিরভাগ হচ্ছে কবিতার বই বের করি। অন্যগুলো করি না তা না, কবিতার বইগুলোই আমরা প্রেফার করি, কবিতার বইগুলোই বেশি বিক্রি করি। বা আমাদের এখন এই ট্রেন্ডটা চালু হচ্ছে যে না, এখন মানুষ কবিতার বই পড়ে। আমাদের 2-1 জন কবির, যেমন আমি বলতে পারি স্বপ্নীল চক্রবর্তী,
তারপর বুশরা হাবিবা, এদের বই। আবার আমাদের কবিতার যে সিকোয়েন্স, একটার পর একটা কবিতা 1 2 3 4 করে, এখন কবিতা 6 বেরিয়ে গেছে, সামনে কবিতা 7 আসবে। এভাবে কবিতা নিয়ে আসলে আমাদের একটা পাবলিকেশন রেগুলার চলছে আর কি। এটা আমাদের অসাধারণ একটা সংযোজন, এই আর কি। শুধু কবিতা পাবলিকেশনের কথা বললে, করোনার সময় কবিতার কন্ট্রিবিউশন কথা বললে, আরও কিন্তু কন্ট্রিবিউশন আছে। তুমি কবিতা পেজ তো বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেছিল, হ্যাঁ, আবৃত্তির পাশাপাশি তো কবিতার মাধ্যমে তো অনেকে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা এই বিষয়গুলো শিখছে। কেমন লাগে? এবং তোমার হাত ধরেই কিন্তু সেই অগ্রযাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ, এটা আসলে এটা তো তুমি ভালোই জানো, একদম শুরুর দিন থেকে তুমি ছিলে আমার সাথে। তো এই ব্যাপারটা আসলে এটা তো অন্যরকম। এখন আমাদের একটা বিশাল ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। কবিতা এখন 9 জন টিচার, কবিতায় 9 জন শিক্ষক রেগুলার শেখান। শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, এই 3টা বিষয় নিয়ে আমাদের মেন ফোকাস। এর আগে আমাদের আরও কয়েকটা সেগমেন্ট ছিল। তখন আমাদের পোর্ট্রেট ছিল, তারপর হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফি ছিল। বর্তমানে এই 2টা কোর্স বন্ধ আছে। এগুলো হয়তো আমরা কখনো চালু করব, বা আমাদের প্ল্যান আছে হয়তো সামনে হচ্ছে আমরা কবিতা একাডেমি নিয়েই কাজ করব। কবিতা একাডেমি নিয়ে কাজ করব। বাংলাদেশে অনেক একাডেমি আছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা শেখায়, কিন্তু আমাদের মতো আমি মনে করি এত কম পয়সায় এত ভালো সার্ভিস খুব কমই দেওয়া যায়। আরেকটা বিষয় আমি সবাইকে বলি যে ওনারা বলেন যে বিভিন্ন জায়গায় ওই জায়গায় আছে কিনা আমাদের অফিস, বা ওই জায়গায় আপনাদের কোনো শাখা আছে কিনা। এই শাখার চেয়েও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা খুব ভালো টিচার, হ্যাঁ, ওদের অনলাইনে যে সার্ভিসটা পাওয়া যায়। একজন রাঙামাটি থেকে আমার কবিতার, সাপোজ আমরা একটা ঢাকায় বিশাল অফিস দিলাম, এখান থেকে পড়ানো হবে, কিন্তু যে লোকটা রাঙামাটি থাকে, যে লোকটা দেশের বাইরে থাকে, যে লোকটা ইন্ডিয়াতে থাকে, বাংলা ভাষাভাষী তো সারা পৃথিবীতেই আছে, তো বাইরের যে মানুষগুলো এরা কিন্তু বঞ্চিত হবে। তো আমাদের এই অনলাইনের যে কোর্স, এটার মাধ্যমে সারা পৃথিবীর আমাদের প্রতিটা ব্যাচেই কিন্তু 5 জন 10 জন দেশের বাইরে থেকে জয়েন করে। তো এটা আসলে অসাধারণ একটা সংযোজন। বাইরের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই যেন বেনিফিটটা পায়, এই আর কি। এভাবেই হচ্ছে আমাদের 9 জন টিচার রেগুলার শিক্ষকতা করে যাচ্ছেন এখানে। ওদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। আমাদের এখানে এখন অফিসে অনেক লোক কাজ করেন, সবাই মিলে একটা বিশাল একটা আয়োজন বলা যেতে পারে। অর্থাৎ অনলাইনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মানুষের জীবনের পরিবর্তন, মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখা, স্কিল ডেভেলপ হওয়া মানুষের, এবং আমাদের শিক্ষার্থীরা যখন বিভিন্ন টেলিভিশন, রেডিওতে কাজ করার সুযোগ পায়, বা কোনো একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, কোনো পুরস্কার পাচ্ছে, তখন আসলে প্রাণ ভরে যায়। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে কোর্স বা ট্রেনিং জিনিসটা মানুষের কনফিডেন্সটাকে বিল্ড আপ করে। একজন শিক্ষক যখন বলে যে আপনি খুবই ভালো করছেন, বা আপনার উচ্চারণ ঠিকঠাক, এত ভালো করেন আপনি, তখন কিন্তু সে কনফিডেন্সটা পাচ্ছে। সে মানুষ হয়তো জানেও না যে তার কতখানি তার মধ্যে গুণ আছে, হ্যাঁ, সেটা কিন্তু আসলে। আর অনলাইন প্ল্যাটফর্ম যেটা বললে, আসলেই তাই। অফলাইনে আসলে এত মানুষের সন্নিবেশ ঘটানো একেবারেই সম্ভব না। অনলাইনের মাধ্যমে একেবারেই সেই প্রথাগত যে বিষয়টা, সেটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের বাইরে থেকে মানুষও কিন্তু শিখছে। যাই হোক, এখন যে বিষয়টা আমি জানতে চাইবো সেটা হচ্ছে, তুমি পেশাগত জীবনে হচ্ছে একজন অ্যাডভোকেট, তুমি কবিতাকে ভীষণ ভালোবাসো। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যেটা বলি, তোমার পেশার চেয়েও তুমি কবিতাকে ভালোবাসো, ঠিক আছে? এই বিষয়টা আমি আসলে জানতে চাই, তুমি কি কোর্টে প্র্যাকটিস করো কি না, আর কবিতাকে কিভাবে তুমি সময় দিচ্ছ? হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি আমাদের কোর্সের বিষয়ে। কোর্সের বিষয় হচ্ছে আমাদের এখন যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়, যে কোনো দিবস, এক একটা দিবসে এমন অবস্থা হয় যে আমাদের বাচ্চারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা দিবস ধরো 16 ডিসেম্বরের রাতে বা পরদিন দেখা যায় আমাদের এত বেশি মেসেজ আসে যে আমার বাচ্চা ফার্স্ট হয়েছে, আমার বাচ্চা সেকেন্ড হয়েছে, ছবিগুলো পাঠায়। এটা আসলে অকল্পনীয়, এত মানুষ রেসপন্স করে। এই যে বাচ্চাগুলো এভাবে একটা জেনারেশনকে নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি, একটা জেনারেশন। এই যে আমাদের 3 বছরের বাচ্চা থেকে শুরু করে অনূর্ধ্ব 40, 50, 60 বছরের মানুষও কিন্তু আমাদের এখান থেকে শেখে। তো এভাবেই হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে আনাচে কানাচে এখন ছড়িয়ে যাচ্ছে, মানে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী সব জায়গায় কবিতাটা ছড়িয়ে যাচ্ছে। আমি দ্বিতীয় পয়েন্টে আসি, যেটা হচ্ছে আমি একজন অ্যাডভোকেট, আইনজীবী। আমি আগে চট্টগ্রামে যখন ছিলাম তখন রেগুলার প্র্যাকটিস করতাম, ঢাকায় এসেও কিছুদিন প্র্যাকটিস করেছি, কিন্তু এখন আসলে কোর্টে ওই অর্থে প্র্যাকটিসটা করা হয় না। আমার অফিস হচ্ছে সেগুনবাগিচায়, কিন্তু আমি এখন বেশি সময় দিচ্ছি কবিতাকে।
কারণ কবিতা এবং আমার নিজের কন্টেন্ট ক্রিয়েশনে আমি এখন মনোযোগী। এই দুইটা বিষয়, কবিতাকে সময় দিচ্ছি কারণ কবিতা থেকে আমি ফিডব্যাকটা পাচ্ছি এরকম, এবং এটা আসলে ভালোবাসার জায়গা, এটা একজ্যাক্টলি ভালোবাসার জায়গা। ওই যে লতে পড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লতে পড়া, এটা কিন্তু ওই যে চান্স পেয়েছি পড়েছি এরকম একটা বিষয়। ওইদিকে আমার ভালোবাসা নাই তা না, কিন্তু আমি আমার মন যেখানে আমাকে নিয়ে যেতে চায় আমি সেখানে সেদিকে যেতে চাই। হ্যাঁ, ওই যে প্রফেশন বাই চয়েস, অনেকে আবার প্রফেশনটাকে, আমার যেটা ভালো লাগে ওইটাকে প্রফেশন করে নেওয়া ভালো, এবং আমার যেটা ভালো লাগে সেটা প্রফেশন করতে পেরে আমার আনন্দ, এবং আমি ফিনান্সিয়াল বেনিফিটটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, যা পাচ্ছি, এবং এটা চলে যাচ্ছে, এটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। এভাবেই অর্থাৎ তুমি তোমার প্যাশন নিয়ে এগিয়ে যাচ্ছ। আসলে প্যাশনকে প্রফেশন বানাতে অনেকে চায়, কিন্তু কয়জন সেটা আসলে পারে? সামাজিক বিভিন্ন বাধা নিষেধ, পারিবারিক সাপোর্টের অভাব, অনেক কিছুই আসলে রয়েছে, কিন্তু তুমি আসলে তোমার প্যাশনটাকেই বোধহয় তুমি প্রফেশন বানিয়ে ফেলেছো যতখানি আমি তোমাকে দেখি। এবং তুমি আর অনেকেই আমাদের মতো করে কিন্তু উঠছে তার স্বপ্নের সূর্যোদয়ের দিকে। এটা আসলে খুব চমৎকার একটা বিষয়। আমি এখন একটু জানতে পারবো তোমার শৈশবের কথা। তুমি আসলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই নিয়ে একটু বলো যে তোমার তুমি কোথায় জন্মেছো, তোমার বেড়ে ওঠা কেমন ছিল? আমার আসলে আমি খুবই কী বলবো, আমার লাইফ নিয়ে আমি খুবই স্যাটিসফাইড এই জন্য যে আমার ব্যক্তিগত জীবনের যে এক্সপেরিয়েন্স সেটাই কিন্তু আমার সব কাজকর্ম সব কিছুতে রিফ্লেক্ট করে, আমার পুরো জীবনটাই প্রতিফলিত হয়। আমি যে একটা পোস্ট দিব কিছুক্ষণ পর, বা আমার যে কাজটা করছি, এটা কিন্তু আমার পিছনে ফেলে আসা পুরো জীবনের একটা নির্যাস বলা যেতে পারে। তো আমি এই জন্য খুব খুশি, কারণ হচ্ছে আমার জন্ম হয়েছে ফেনীতে, এরপরেই আমি চট্টগ্রামে যাই, চট্টগ্রামে আবার পড়াশোনা, চট্টগ্রাম কলেজ, চিরা ইউনিভার্সিটি, সব কিছুই চট্টগ্রামে। কিন্তু এই যে গ্রামের শেকড়ের সাথে যে বিষয়গুলা, হ্যাঁ, এই যে কোন সময় ধান হয়, কি ধান হয়, কোন সময় কি ফল হয়, কি ফুল হয়, এগুলো আমি জানি। হ্যাঁ, এই যে মাটির যে ঘ্রাণটা, হ্যাঁ, মাটির যে নির্যাসটা, এটা আমি জানি। মানে আমি মনে করি যে আমি শহরের মানুষদেরকে দেখলে আমার একটু আফসোস হয় যে আসলে এরা গ্রামীণ যে বিষয়গুলো ওইগুলো জানে না। ঠিক আছে, আমি আম গাছে উঠে আম পেরেছি, ঠিক আছে, তারপর পুকুরে সাঁতার কেটেছি, মাছ ধরেছি, এই যে বিষয়গুলো আমাদের একটা জীবনে কিন্তু এত কিছু পাওয়া, এটা কিন্তু বিশাল একটা, আমার মনে হয় বিশাল একটা বিষয়। তো এগুলাই হচ্ছে আমাদেরকে, এই যে আমরা এর নেক্সট স্টেপে যাব, এর পরবর্তী স্টেপ আমরা কিন্তু সারা পৃথিবীতে মানিয়ে নিতে পারবো। হ্যাঁ, যারা শহরে জন্মে ওরা কিন্তু অনেক কিছু মিস করে, কিভাবে ধান হয়, কিভাবে একটা ফসল হয়, তারা কিন্তু এটা জানে না, এটা কিন্তু কখনো দেখেনি। আমরা দেখে এই যে আমরা ছোটোবেলায়, এই যে আম, এখন আমের সিজন, আমরা ছোটোবেলায় আম নিয়ে হচ্ছে ওই যে এক ধরনের ঝিনুকে করে আমের চামড়া ছিলে কিন্তু খেতাম। এই যে ক্ষীরা হতো, আলু হতো, লাল আলু বলে, মিষ্টি আলু আমাদের এলাকায়। আমরা হাঁটার পথে ক্ষেত থেকে তুলে ধুয়ে ওইখানে খাওয়া শুরু করলাম। এই যে এই বিষয়গুলা, ঠিক আছে, এই বিষয়গুলো শহরে যারা থাকে ওরা কিন্তু মিস করে। তো ওই জন্যই বললাম আমরা যা করব এরপরে, বা আমাদের জীবনের নির্যাস কিন্তু এটা। এরপরে আমি চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে গিয়ে পড়াশোনা করলাম। হ্যাঁ, তারপর এখন অবশ্য আমি ওই শহর ছেড়ে আরেকটা সিটিতে, আজকে প্রায় 3 বছর আমি ঢাকায়। তো এই যে এই ব্যাপারগুলা, যদিও ঢাকা আমার মোটেও পছন্দের শহর না, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি, থাকতে হয় কাজের ক্ষেত্রে। ঢাকা তোমার মোটেও পছন্দ না, কিন্তু এই দেখো কত সুন্দর একটা প্রকৃতি, এটা নিশ্চয়ই তোমার অনেক পছন্দের, এবং এই কারণে তুমি এখানে আসলে বেছে নিয়েছো, এখানে থাকবে তুমি। হ্যাঁ, এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গাটা। ঢাকা শহর আসলে খুবই পৃথিবীর নিকৃষ্টতম শহরের ভিতরে একটা ভয়ঙ্কর শহর। আমি যেই জায়গাটায় থাকি এটা হচ্ছে গ্রিন মডেল টাউন, যে মুগদা গ্রিন মডেল টাউন, এই এলাকাটা খুবই সুন্দর। ভেতরে আসলে আমার খুব ভালো লাগে আসলে। এই জন্যই আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, সেই জন্য আমি পুরান ঢাকায় কিছুদিন ছিলাম। ওইখানে তো আকাশ দেখা যায় না, কখন সকাল হয় তা জানা যায় না, কখন বৃষ্টি হয়, কখন রোদ উঠে, কিছুই দেখা যায় না। তো আমি অনেক খুঁজে বের করে আমার এক বন্ধু মোহন ও সহ এসে তারপর এই জায়গাটা চয়েস করে আজকে প্রায় 1.5 বছর এখানে থাকি এখন। আসলে যারা সৃজনশীল মানুষ তারা কিন্তু খুঁজে নেয়, তার ভালো থাকার রসদ খুঁজে নেয়, যে কোন জায়গা থাকলে আসলেই তার মনটা ভালো থাকবে। তুমি চমৎকার করে বলছিলে যে তোমার সমস্ত নির্যাস তুমি ঢেলে দিয়েছো তোমার সৃজনশীলতায়, এবং তুমি বিভিন্ন কৌশলী একটা মানুষ। শুধু কবিতা ভালোবেসে যাচ্ছ তা কিন্তু না, কবিতা অনেকেই ভালোবাসছে, কিন্তু কয়জন সত্যিকার অর্থে কাজ করতে পারছে। এবং তুমি কেবলমাত্র মুখে বলার মানুষ না, তুমি আসলে কাজে সেটা প্রকাশ করবার মানুষ। হ্যাঁ, তো তুমি একটা কথা প্রায় আমাকে বলো যে আনিস, কন্টেন্ট ক্রিয়েটর যদি কেউ হতে চায় তার অবশ্যই সুন্দর একটা মন থাকতে হবে। হ্যাঁ, কেন বলো, সেটা একটু বলো। এটা হচ্ছে আসলে সুন্দর মন না থাকলে আসলে কোনো কিছু করা সম্ভব না।
যে কোনো কাজে, আমাদের যে কোনো কাজে যে আমরা সহজ সরলভাবে আগাতে হবে, দেখতে হবে, ওই কাজটা করতে হবে। যখন আমরা চতুরতা আমাদের ভেতর কাজ করবে যে আমি কত শর্টকাটে এটা করে ফেলবো, এটা গেইন করব, কত শর্টকাট, পৃথিবীতে কোনো শর্টকাট বলতে কিছু নেই। কোনো কিছু সহজভাবে সুন্দরভাবে একদম পারফেক্টলি করতে হবে। পারফেক্টলি করলেই তখন এটা সাকসেসটা আসবে। যত কিছু, যত জায়গায় শর্টকাট আমরা চেষ্টা করবো, এটা কখনো ওয়ার্ক করবে না, কখনো কাজে আসবে না। এবং সুন্দর মন নিয়ে সহজভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি এই কাজটা করব, এটা কয়টা উপায়ে করা যায়, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদেরকে ভাবতে হবে, ওইটা দেখতে হবে, এইভাবে কাজ করতে হবে। আমাদের জীবনে সাকসেস তখন আসবে যখন আমরা সহজভাবে দেখব, সুন্দর মন নিয়ে দেখব যে এটা আমি পারফেক্টলি, আমার কাছে দেনা পাওনা বা পৃথিবীর যে কোনো বিষয়, এটা যদি আমি একদম স্যাটিসফাইড, আমি নিজে স্যাটিসফাইড, সে কাজ করলে সে স্যাটিসফাইড, বা কোন বিষয়টা করলাম, আমি কি করতে চাই, এটা সরল মন নিয়ে, সুন্দর মন নিয়ে যখন আমরা ভাববো, তখন এটা ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, ডিফিকাল্টি এখানে থাকে না, এই আর কি। চমৎকার করে বললে। আসলে আমাদের উদ্দেশ্য যদি হয় যে সুন্দর, আমাদের উদ্দেশ্য যদি হয় সৎ, তাহলে কিন্তু আমরা কাজটা করে যেতে মজা পাবো। অবশ্যই। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য যদি হয় কেবল মানি মেকিং, তাহলে একটা সময় কিন্তু আমরা দেখবো যে আমরা কাজ করছি, কোনো আউটকামটা আসছে না, আমরা ছেড়ে দেবো। কিন্তু তুমি যদি ভালোবেসে কাজটা করো, সেটা তুমি কিন্তু করতেই থাকবে, যেটাতে আসলে তুমিই তার সার্থক একটা উদাহরণ। এটা একটা চমৎকার একটা বিষয়। তুমি তো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছ সামনে, তুমি আমাকে কন্টেন্ট তৈরি করা শিখিয়েছো। বিশেষ করে কি করতে হবে না করতে হবে কোনো কিছুই বুঝতাম না আমি। অনেকেই বর্তমান সময়ে কন্টেন্ট তৈরি করতে চায়, এবং আরেকটা ধারণা আছে যে মানুষের, যে নেতিবাচক কোনো কিছু একটা দিয়ে মানুষকে ট্রল করে, হ্যাঁ, বিখ্যাত হওয়া বা ভাইরাল হওয়ার একটা প্রবণতা, সব কিছুর পেছনেই মানি মেকিংটাই কাজ করছে মূল মোটিভ হিসেবে। তো তুমি ব্যাপারটাকে কিভাবে দেখো? কারণ সমাজে অনেকেই আছেন যারা আসলে ভালো কাজ করতে চায়, ওরা অনেকে হতাশ হচ্ছে যে ভালো কাজ করলে তো মানুষ দেখে না, নেগেটিভ কাজ করলে মানুষ দেখে। তো তোমার দৃষ্টিভঙ্গি কি? না, এই ব্যাপারে হচ্ছে আমার একটা ওপিনিয়ন হচ্ছে, আপনি যা পারেন বা আপনি যা জানেন সেটা নিয়ে কাজ করতে হবে। কখনো কোনোভাবেই ভাইরাল কোনো কিছু বেশি দিন টিকে থাকে না, থাকেনি, থাকবেও না। ভাইরাল এটা ভাইরাস, এটা কখনোই থাকবে না। এই যে এখন ভাইরাল হচ্ছে, কয়দিন পরে তাকে কেউ চিনবে না। এই আহামরি ভাইরাল হয়ে যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, তাকে দেখতে হবে তার মন কি চায়, সে কোন বিষয়টা নিয়ে এক্সপার্ট, এবং কোন কাজটা করতে তার ভালো লাগে। ভালো লাগলেই হবে না যে একজন বলবে যে আমার কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু আমি উচ্চারণে কিছু জানি না, কোনো কিছু জানি না, তো আমার মতো করে পড়ে গেলাম, বা ওইটা না। স্কিলফুল হইতে হবে, স্কিল নিয়ে ওই কাজটা রিপিট করতে হবে, বারবার চর্চা করতে হবে, কাজটা করে যেতে হবে। একটা লং টাইম গিয়ে তারপর আউটকামটা আসবে, হুট করে আসবে না। আমাদের এখন কবিতার যে 8-9 জন শিক্ষক যারা এখন কাজ করছেন, সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। এক একজনের মাসিক আর্নিং যদি কেউ জানে, অবাক হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু একদিন থেকে না। ধরো আমাদের এখানে যারা টিচার বা অন্য যারা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করে, ওরা কিন্তু 5-7 বছর, 8 বছর, 10 বছর করে লেগে আছে। লেগে থাকার কারণে শুধু ফেসবুক, ইউটিউব থেকে এখন লাখের উপরে টাকা পাচ্ছে ওরা। তো এটা একদিনে না, এই ফ্যান বেসটা কিন্তু আস্তে 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 তৈরি করতে হয়। ও আমাদের বর্তমান যারা আছে, এদের সমস্যাটা হচ্ছে এরা কোর্স করবে, এ করবে, সে করবে, চায় যে পরের দিন থেকে টাকা ইনকাম শুরু করবে। এটা না, আপনাকে প্রসেসের ভেতর দিয়ে আসতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপর আস্তে আস্তে কাজগুলো করতে হবে। হুট করে আসলে কোনো কিছু সম্ভব না। তো এরকম মানুষের যার যে এক্সপিরিয়েন্স, যার যেটা নিয়ে এক্সপার্ট, ওইটা নিয়ে এভাবে কাজ করা উচিত। কাজ করলে, রেগুলার কাজ করলে অবশ্যই সাকসেস সম্ভব। হ্যাঁ, চমৎকার করে বললে যে আসলে যারা খুব দ্রুত ভাইরাল হয়, কিছুদিন পরপরই দেখি যে তাদের একটা নেগেটিভ একটা নিউজ তাদের চলে আসছে। কিন্তু হ্যাঁ, তো আসলে সততার সঙ্গে যদি কাজ করা হয় এবং মানুষকে যদি ঠকানোর বিষয়টা যদি না থাকে, হ্যাঁ, যে আমি মানুষকে ঠকাবো, মানুষকে ঠকিয়ে আমি খুব দ্রুত ইনকাম করব, হ্যাঁ, এমন যদি কারো মোটিভ থাকে, কিছুদিন পরেই কিন্তু ব্যাপারগুলো আসলে যেটা বলছিলে সেটা তো ভাইরাল হয়ে যায়। যে এই মানুষটাকে এত ভালো জানি, হুট করে তার নেতিবাচক একটা নিউজ পেলাম, যে আসল ঘটনা বের হয়ে আসলো। এই কারণে যেটা হচ্ছে নজরুল, আমার কাছে মনে হয় যারা ভালো কাজ করছে তারাও শঙ্কিত, হ্যাঁ, যারা ভালো কাজ করছে তারাও চিন্তিত। কিন্তু আসলে এই বিষয়ে তুমি কি বলবে? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, এটা হচ্ছে যারা ভাইরাল হয়ে যায়, হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। আমি একটা কাজ করলাম, একটা কাজের আউটকাম যা, তার থেকে যদি 100 টাইমস বেশি আমি পেয়ে যাই, হ্যাঁ, একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে 50 টাকার ভাড়ার জায়গায় যদি 500 টাকা পায়, হ্যাঁ, এবং রিপিটেডলি যখন পেতে থাকে, তখন সে মানুষকে আর মানুষ ভাববে না।
এক্স্যাক্ট এই বিষয়টা হয় ওদের ক্ষেত্রে, যারা ভাইরাল হয়, যা তা নিয়ে ভাইরাল হচ্ছে, এই যা তা নিয়ে ভাইরাল হয়ে সে কিন্তু আর মানুষকে মানুষ মনে করছে না, সে নিজেকে একটা কিছু মনে করে, সেলিব্রিটি মনে করে, ঠিক আছে। তখন মানুষের সাথে দুর্বিহেভ, মিসবিহেভ, বাজে বিহেভ করবে, বাজে আচরণ করবে, এই যে তার প্রত্যেকটা জিনিসে সব কিছুতে একটা সেলিব্রিটি ভাব চলে আসবে, এবং মানুষের সাথে খুব খারাপ ব্যবহার, মানুষের সাথে কিভাবে ফ্রড করবে, মানুষের সরলতাকে, সততাকে কিভাবে পুঁজি করে বেশি টাকা নিবে, এই কাজগুলো তাদের ভেতর চলে আসে। আমরা যতজন এভাবে দেখেছি যে দেখা যাচ্ছে ওই যে ভাইরাল, সোশ্যাল মিডিয়া সামহাও কোনোভাবে ভাইরাল হয়ে যায়, হওয়ার পরে কিন্তু সে অনৈতিকভাবে মানি মেকিং শুরু করে বা মানুষকে ঠকানো। এই যে প্রত্যেকটা সেক্টর, এই যে কাপড় বিক্রি করে পাকিস্তানি বলে বাংলাদেশি কাপড় দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে মানুষের কথা বলে টাকা নেয়, নিয়ে তার নিজের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রেখে দেয়, আর মানুষদেরকে বলে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই, মানবিক সাহায্য করেন, এই ধরনের। এবং অনেকে তো দেখা যাচ্ছে এই যে মানবিক কথা বলে টাকাগুলো নিয়ে পাচার করছে, এই করছে, সে করছে, মানে যাদের কথা বলে টাকাগুলো, পয়সাগুলো নেয়, ওই কাজগুলো করে না। তো সোশ্যাল মিডিয়াতে কাজ করলে আমার ব্যক্তিগতভাবে আমি অনেককে দেখি সোশ্যাল মিডিয়াতে উঠে তা ফান্ড রাইজিং করে, এটা খারাপ না, একটা দেশের দুর্যোগে আপনি ফান্ড রাইজিং করতেই পারেন, কিন্তু এইটা প্রফেশন হিসেবে নিয়ে নেয়, তখনই আমার দুঃখটা লাগে। কিছু না, কোনো সমস্যা নাই, কিন্তু সে খুঁজবে যে ওইখানে কি সমস্যা, ঠিক আছে এটা আমি দেখব। কিছুদিন আগে একটা বাচ্চাকে নিয়ে যে ঘটনা ঘটলো, এরকমই। এখন ভাই তোমার আশেপাশে যে প্রবলেমগুলো আছে সেগুলো তুমি সলভ করো, ঠিক আছে, ওইগুলো সলভ করো, তোমার পার্সোনাল লাইফটা নিয়ে তুমি আগাও। কিন্তু এরা প্রফেশনালি মানবিকতার জয়গান গায়, মানে প্রফেশনাল মানবিক কাজ, মানে আমি এটা বুঝি না আসলে কীভাবে কাজটা করে ওরা। ওদের প্রফেশনে এটা, ওরা সারাদিন খুঁজে কোথায় এ ধরনের দুস্থ মানুষ পাবে, কোথায় এদেরকে হেল্প করবে, হেল্পের নামে একটা সময় করে, কিন্তু একটা সময় এটা যখন প্রফেশন হয়ে যায়, তারা চিন্তা করে একটা মানুষ নিয়ে আসবো, তার থেকে আমার মানি মেক হবে, একটা মানুষ নিয়ে আসবো। এরকম অনেক অনেক মানুষ আমি দেখলাম। কিছু মানুষের সাথে আমার আলাপও হয়েছে, তো ওরা বিভিন্ন টেকনিক ইউজ করে, যে আচ্ছা আমি কচকচা টাকা দিব মানুষকে, এটা সোশ্যাল মিডিয়াতে দেখাবো, তাহলে মানুষ ভাববে যে আমি অনেক ভালো, এই ধরনের আসলে অনেক ধরনের মানুষ আছে। তো এটা কখনোই করা উচিত না। আপনি আপনার সোসাইটিকে নিয়ে ভাবুন, আপনার সোসাইটির মানুষদেরকে নিয়ে কাজ করুন, এভাবে আপনি এগিয়ে যান। বাংলাদেশের ওই ধরনের অর্গানাইজেশনের কোনো অভাব নেই। সবার কেন মানবিকতার ফেরিওয়ালা হতে হবে? ফেরিওয়ালা হয়, তারপর দেখা যায় তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, সে কিন্তু মানে মানুষের সাথেও খারাপ বিহেভ করে, সেলিব্রিটি একটা ভাব চলে আসে। এটা আসলে খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চায়, ওই যে যেটা বললাম, আপনার স্কিল দিয়ে আপনি কাজ করেন, কিন্তু আপনাকে কেন সবাই একটা প্রফেশন বলে যে না আমি যে কন্টেন্ট ক্রিয়েটার, কাজ কি? কাজ হচ্ছে মানুষের এইগুলা করা, মানুষ থেকে ফান্ড রাইজিং করা। ফান্ড রাইজিং করে আসলে ওইভাবে ট্রান্সপারেন্সি নাই, এদের অনেকে ট্রান্সপারেন্সি নেই ফান্ড রাইজিংয়ের। তো এগুলো না করে আসলে যদি আপনার মানি মেক করতে চায়, আপনি সৎ উপায়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনি স্কিল নিয়ে কাজ করেন, আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন সৎভাবে। অসাধারণ টেকনিক আছে এখন বর্তমানে, ঠিক আছে, ফেসবুক, ইউটিউব প্রচুর এখন পয়সা দিচ্ছে। তো এভাবে কাজ করলে আমার মনে হয় খুব ভালো, কিন্তু ওইভাবে ভাইরাল হয়ে দুদিন পর আবার দেখা যাচ্ছে জেলে যেতে হচ্ছে। তো এগুলো খুবই দুঃখজনক, এভাবে না করাই উচিত আর কি। হ্যাঁ, তুমি যেমনটা বলছিলে যে হয়তো বা অল্প টাকা ইনভেস্ট করে সে মনে করছে একটা গরিব দুঃখী মানুষকে অল্প টাকা একটু বাজার করে দিয়ে সে অনেক টাকা ইনকাম করবে, ব্যাপারটা এমনটা হয়ে গেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। ব্যাপারটা সেটাই, যেটা হচ্ছে উদ্দেশ্য যদি সৎ না থাকে, কিছুদিন পর তুমি ভেঙে পড়বেই, কারণ তোমার উদ্দেশ্য তো সৎ না। হ্যাঁ, এই একটা ব্যাপার। অনেকে আছে ট্রল করে আসলে ভিডিও বানায় ফেসবুকে, ঠিক আছে, তাদেরকে ভীষণ রকমের নেতিবাচক কথাবার্তা শুনতে হয়। এটা আসলে আমরা দেখছি, প্রতিনিয়ত দেখছি, খুবই অসুস্থ একটা প্রতিযোগিতা। কিন্তু একটা কথা কি, যারা আসলে ভালো কাজ করে মানে জনপ্রিয়তা অর্জন করেছে তাদেরটা কিন্তু টিকে থাকবে, কিন্তু যারা আসলে ট্রল করে ভাইরাল হচ্ছে তাদেরকে তো মানুষ ভালো চোখে দেখছে না, তাদেরকে তো আসলে মানুষ পর্দার আড়ালে খারাপ কথা বলছে। ব্যাপারটা কেমনভাবে দেখো তুমি? হ্যাঁ, তা তো অবশ্যই। ট্রল বলতে আমাদের বর্তমান বাংলাদেশে এমন অবস্থা, এমন কোনো কাজ নাই যেটাকে ট্রল করে না। এই যে ধরো আমি একটা কথা বলি, আমার খুব খারাপ লাগছে, হিট অফিসার একজন আমাদের এখানে ঢাকার হিট অফিসার ছিলেন, এখন কিছু হলে একটু গরম লাগলে বলে যে হিট অফিসারের দোষ, সেই এগুলো কেন? হিট অফিসার তো বাংলাদেশ সরকার বা ঢাকা সিটি কর্পোরেশন কেউ নিয়োগ করে নাই ওনাকে একটা বিদেশি সংস্থা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় এটা ওদের বিষয়, ঠিক আছে। এখন কিছু একটা হলে বলে হিট অফিসারের দোষ, সে কী করো ওই করো, এটা আমাদের আসলে রক্তে আছে বাঙালির। বাংলাদেশি মানুষরা আমরা এগুলা
মানে একটু গল্প গুজব মানুষের কুচ্চা বলে বাংলাদেশে আমরা সবাই একটু মজা পাই। হ্যাঁ, এটাই হচ্ছে, কিন্তু আমাদের ভালো কাজ করতে হবে, একদম চোখ কান বন্ধ করে কাজটা এগিয়ে নিতে হবে। কিন্তু একটা লং টাইম আপনি যখন ভালো কাজটা করবেন, কেউ যদি ভালো কাজটা করে তখন অবশ্যই মানুষ বাহবা দিবে। কিন্তু হুট করে কোনো কিছু করে বাহবা নেওয়া, এটা আসলে কাজ করবে না আর কি এভাবে। তো লং রানে কাজ করে যাওয়া উচিত। মানুষের কে কী বললো না বললো, একটা সময় তুমি দেখো যে কবিতা পেজ, কবিতা নিয়ে কাজ করা, এটাকে নিয়েও মানুষ বলতে আরে কি কবিতা নিয়ে কাজ করে, কবিতা মানুষ শোনে নাকি, এটা নাকি সেটা নাকি, কবিতা পাবলিকেশন এটা কেমন পাবলিকেশন, বা কবিতা নিয়ে কী কাজ করে, মানে এই ধরনের অনেক কথা শুনতে হয়। কিন্তু এখন এই যে 23 লাখ ফলোয়ার বাংলাদেশে, খুব অল্প পেজ আছে বা অল্প সংগঠন আছে, এত মানুষ এটার ভেতর ইনভলভ খুব কম আছে এরকম। সারা পৃথিবীতে এত মানুষ নিয়ে কোনো প্ল্যাটফর্ম, কবিতা শুধু সাংস্কৃতিক চর্চার এত বড় কোনো প্ল্যাটফর্ম নাই। তো এভাবে আমাদেরকে কথা শুনতে হয়, কথা শুনবে, তারপরেও এই যে সাংস্কৃতিক চর্চা বা এই কাজগুলো চালিয়ে নিয়ে যেতে হবে। তো সুস্থ আপনি যখন জানবেন যে না এই কাজটা ভালো, ওইটা ওইভাবে চালিয়ে যেতে হবে। কে কী বললো না বললো ওইগুলো না দেখাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, চমৎকার করে বললে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদেরকে ইতিবাচক কাজগুলোতে ফোকাস করতে হবে। নেতিবাচকতা দিয়ে বেশি দিন কখনোই টিকে থাকা যাবে না। একটা সময় তার মুখোশ বেরিয়ে পড়বে, একটা সময় মানে তাকে মান ইজ্জত নিয়ে পালাতে হবে, এমন হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, ভীষণ রকমের চমৎকার সব কথা বলেছো তুমি। আশা করি অনেকে অনুপ্রাণিত হবে। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই অনেক অনুপ্রাণিত হয়েছেন, তাই না? কারণ অনেকেরই স্বপ্ন আছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার। তো যাই হোক, একেবারেই শেষ পর্যায়ে তোমার কাছ থেকে তোমার স্বপ্নের কথা জানতে চাইবো। কবিতাকে নিয়ে তোমার কি স্বপ্ন? হ্যাঁ, কবিতাকে নিয়ে আসলে আমি চাই, আমি নিজে কাজ করি, কিন্তু আমার আশেপাশে যারা আছে একদম কম হলেও 20-30 জন মানুষকে আমি সাপোর্ট দিই। মানে সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করবে না করবে, একদম এই 20-30 জনের ভেতর দেখা যাবে 10-15 জনেরই এখন বর্তমানে মিলিয়নের উপর সাবস্ক্রাইবার বা ফলোয়ার এরকম। বা আমাদের সাথে যারা কাজ করে ওদেরকে নিয়ে আসলে কাজ, এবং কবিতা পেজ নিয়ে আমার স্বপ্ন সামনে এগিয়ে যাওয়া। আমি চাই কবিতা নিয়ে মানুষ কাজ করুক। পৃথিবীতে অন্য ধরো ইংরেজি সাহিত্যে বা ইংরেজিতে বা অন্য যে ভাষাগুলো, ওই ভাষাগুলোতে কিন্তু প্রচুর কন্টেন্ট, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু খুব কম। আমি আসলে বাংলাদেশে একটা কালচার ছিল আগে, এখন কিছুটা আছে, এটা হচ্ছে ওই যে বিভিন্ন আবৃত্তি সংগঠন কেন্দ্রিক। এখন কিন্তু সবাই সংগঠন থেকে বেরিয়ে এসে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে এখন কিন্তু অনেক সংগঠন এভাবে কাজ করছে। তো এভাবে বাংলা ভাষাটাকে নিয়ে আমি কাজ করতে চাই। এইভাবে দেখা যায় কবিতাকে নিয়ে, কবিতার মানুষদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই, কবিতাকে নিয়ে আরও সামনে আগাতে চাই। এটাই আমার উদ্দেশ্য বা আমার স্বপ্ন বলা যেতে পারে। চমৎকার করে বললে, আসলে অনেক কিছুই জানার আছে এবং অনেকেই আসলে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তোমার মতো স্বপ্ন দেখতে চায়। তুমি অ্যাডভোকেট মানুষ, কিন্তু তুমি কবিতাকে ভালোবেসে মনে হয় যে জীবনের একটা বিশাল অংশ তুমি কবিতাকেই উৎসর্গ করেছো। তো তোমার অনেক স্বপ্ন আছে, সে স্বপ্ন অবশ্যই আলোর মুখ দেখবে। অলরেডি সে আলোর মুখ দেখছে এবং আলোর মুখ দেখতে দেখতে সেই স্বপ্ন আরও অনেক দূরে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি অনেক মানুষ জড়ো হয়েছে যারা কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, সমাজে ইতিবাচক বিষয় ছড়িয়ে দিতে ভালোবাসে। এবং কবিতা পেজের মাধ্যমে তুমি যেভাবে সুস্থ সংস্কৃতির ধারা ছড়িয়ে দিচ্ছ মানুষের কাছে, অনেক কিছুই শেখার আছে এবং মানুষকে বুঝতে হবে যে ভালো কিছু করো, আসলে ভালো কিছু করার মাধ্যমেই যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা নেতিবাচক ট্রল করে সেই তৃপ্তিটা কখনোই অর্জন করা যায় না, মানুষের ভালোবাসা কখনো পাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।